আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022-এ যে সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে সেটা আমরা ইজি রসায়ন বইটা থেকে আলোচনা করব। আর আমাদের এই ইজি রসায়ন বইয়ে আপনাদের অধ্যায় ভিত্তিক বিভিন্ন অধ্যায় ভিত্তিক টপিক নিয়ে আলোচনা করা আছে, অধ্যায় ভিত্তিক সৃজনশীল নিয়ে আলোচনা করা আছে, অধ্যায় ভিত্তিক কীরকম নৈর্ভিত্তিক প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। আর পাশাপাশি আপনারা যদি কোনো একটি প্রশ্ন পড়ে বুঝতে না পারেন, আপনারা দেখবেন কোয়েশ্চেনের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা ওই কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ ভিডিও পেয়ে যাবেন। আর আপনাদের যাতে পরীক্ষার জন্য আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন, তাই এজন্য আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এই ইজি রসায়ন বইটি সংগ্রহ করে ফেলবেন। আর ইজি রসায়নের পাশাপাশি আমাদের কাছে আছে ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসি পরীক্ষা যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর সাবজেক্টেরই এরকম বই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জলদি এই বইগুলো সংগ্রহ করে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্ভব সেই প্রস্তুতি গ্রহণ করে ফেলুন। ঠিক আছে, তো চলেন এবার আমরা আমাদের প্রশ্নের দিকে একটু এগিয়ে যাই। এবার আসেন আমাদের যে ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে কোয়েশ্চেনটা আসছিল সেটার একটু উদ্দীপকটা আমরা দেখি। উদ্দীপকে দেওয়া আছে কি, ফেরাস ক্লোরাইড আর ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপাদন হচ্ছে, ফেরিক ক্লোরাইড উৎপাদন হচ্ছে। তারপরে যে 2 নম্বর বিক্রিয়াটা সেখানে কি হচ্ছে, আপনার সালফার ডাই অক্সাইড আমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে 440 ডিগ্রি সেলসিয়াস ও 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V2O5 এই প্রভাবকের উপস্থিতিতে এবং 1 atm চাপে কি করতেছে, বিক্রিয়া করে আমার সালফার ট্রাই অক্সাইড উৎপাদন করতেছে। ঠিক আছে, আর আমার এখানে দেখেন যে তাপের যে পরিবর্তন ডেল্টা এইচ সেটার মান দেওয়া আছে কি -198 কিলো জুল। এবার আসেন আমাদের প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু দেখি। 1, বিক্রিয়ার হার কাকে বলে? খ, উভয়মুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? 2, 1 নং বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। আর ঘ নাম্বারটা হচ্ছে 3 নং বিক্রিয়ায় লা শাতেলিয়ার নীতি অনুযায়ী সম্মুখমুখী ও বিপরীতমুখী বিক্রিয়ায় তাপের প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, তো আমাদের ময়মনসিংহ বোর্ড 2022-এর সৃজনশীলের প্রথম কোশ্চেনটা ছিল বিক্রিয়ার হার কাকে বলে। তো দেখেন বিক্রিয়ার হার কাকে বলে, প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাকে কি বলা হয়, তাকে বিক্রিয়ার হার বলা হয়। তাহলে প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় বা বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বিক্রিয়ার হার বা গতি। ঠিক আছে, এরপরে আসেন আমাদের খ নাম্বার কোশ্চেনটা ছিল কিভাবে কিভাবে উভয়মুখী বিক্রিয়াকে একমুখী রাসায়নিক বিক্রিয়ায় পরিণত করা যায়। ঠিক আছে, উভয়মুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। তো দেখেন খ নাম্বারটার উত্তর, আমরা জানি উভয়মুখী বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়াকে বিভিন্নভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়। যেমন দেখেন, যদি কোন একটি উভয়মুখী বিক্রিয়ায় একটি উৎপাদকে যদি ক্রমাগত বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে বিপরীত বিক্রিয়াটি সংগঠিত হতে পারে না। অর্থাৎ তখন আমাদের কি হবে না, বিপরীতমুখী বিক্রিয়াটি আর সাম্যাবস্থাটা কি থাকবে না, বজায় থাকবে না। ফলে কি হবে না, ফলে আমাদের আর বিপরীতমুখী বিক্রিয়াটা সম্পাদিত হবে না। যেমন জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা পৃথকভাবে সংগ্রহ করি তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ হয় তথা বিক্রিয়াটি কি হয়, একমুখী হয়ে যায়। অর্থাৎ যেমন জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়াটা যদি আমরা কি করি, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে পৃথকভাবে সংগ্রহ করি তাহলে আমাদের বিক্রিয়াটি তখন কি হয়ে যায়, বিক্রিয়াটি তখন আমাদের একমুখী হয়ে যায়। যেমন দেখেন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি করতেছে, জিঙ্ক সালফেট উৎপাদন করতেছে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে। আমরা যদি এই হাইড্রোজেন গ্যাসটা সরায় ফেলি তাহলে জিঙ্কটা কি করতে পারবে, জিঙ্কটাই হাইড্রোজেন গ্যাসের সাথে আর বিক্রিয়া করবে না। ঠিক আছে, বিক্রিয়া করবে না, ফলে কি হবে না, হাইড্রোজেনটাকে সরাই নিলে ফলে জিঙ্ক সালফেটটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করতে পারবে না, আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না। অর্থাৎ তাহলে আমাদের বিক্রিয়াটি একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। আবার বিক্রিয়াটি খোলা পাত্রে সংগঠিত হলে এবং উৎপাদ গ্যাসীয় হলেও উভয়মুখী বিক্রিয়া কি হয়, একমুখী হয়ে যায়। অর্থাৎ আমরা যদি একটা
উভয়মুখী বিক্রিয়া কোনো একটা খোলা পাত্রে সংঘটিত করি, আর আমাদের যদি যে কোনো একটা উৎপাদ পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে পাত্র খোলা থাকলে গ্যাস কি এখানে থাকবে? থাকবে না, গ্যাসটা উড়ে যাবে। তো এরকম হলেও আমাদের বিক্রিয়াকে আমরা উভয়মুখী বিক্রিয়াকে কি করতে পারি? একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের 3 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি যে রেডক্স বিক্রিয়া সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো চলেন এবার আমরা আমাদের ঘ নম্বর কোয়েশ্চেনে চলে যাই। উদ্দীপকের 1 নং বিক্রিয়াটা হলো ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিনের মধ্যবর্তী বিক্রিয়ায় উৎপাদিত হচ্ছে কি? ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, আর বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে কি একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো চলেন দেখি। আমরা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সে বিক্রিয়াকে কি বলা হয়? জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রন ছাড়লে সেটা হবে আমাদের জারণ বিক্রিয়া, আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা হবে কি? আমাদের বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণটা হচ্ছে বিজারণ এবং ইলেকট্রন প্রদানকে আমরা জারণ নামে চিনে থাকি বা পরিচিত। উদ্দীপকের বিক্রিয়ায় FeCl2 এর আমাদের যে আয়রনটা আছে বা Fe আছে, Feর জারণ মান হচ্ছে Fe2+, আর Fe2+টা কি করে? আমাদের এই বিক্রিয়ায় Fe3+ আয়নে পরিণত হয়, যা একটি জারণ প্রক্রিয়া। কিভাবে দেখেন, আমাদের ছিল 2+, প্রথমে ছিল কি Fe2+, পরে হয়ে গেছে কি Fe3+। তার মানে কখন আমাদের ধনাত্মক জারণ মানটা বাড়ে? যখন আমাদের ইলেকট্রন ত্যাগ করে। তার মানে Fe2+ থেকে Fe3+ হইতে হলে তাকে কি করতে হইছে? একটা ইলেকট্রন ত্যাগ করতে হইছে। এই যে আমাদের জারণ বিক্রিয়াটা Fe2+ -2e- আমাদের হচ্ছে কি Fe3+ আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়াটা। এবার আসেন আমাদের এই যে Feর যে ত্যাগকৃত দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কি করে? আমাদের যে বিক্রিয়ায় ক্লোরিন অণুটা ছিল সেই ক্লোরিন অণু কি করে? এই ক্লোরিন অণু আবার ইলেকট্রন গ্রহণ করে আমাদের কি হয়? ক্লোরিন আয়ন ক্লোরাইড আয়নে পরিণত হয় বা Cl- আয়নে পরিণত হয়। আর ইলেকট্রন গ্রহণ মানে কি? ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ বিক্রিয়া। তো এই যে আমাদের বিজারণ বিক্রিয়াটা। এরপরে দেখেন, এরপরে আমরা জাস্ট এই যে সমীকরণ 1 জারণ বিক্রিয়াটাকে দিব সমীকরণ 1, বিজারণ বিক্রিয়াটাকে সমীকরণ 2 দিব। এরপরে আমরা সমীকরণ এবং সমীকরণ 1 ও 2 থেকে পাই লিখে এরকম করে পুরো ফুল বিক্রিয়াটা দেওয়া দিব, এবং এটা হয়ে গেছে কি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে আসেন ঘ নাম্বার বিক্রিয়াটা বা ঘ নাম্বার যে কোশ্চেনটা, আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা ছিল 2 নং বিক্রিয়ার লাসাতেলিয়ান নীতির প্রয়োগটা করতে বলছে কোন জায়গায়? সম্মুখমুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়ায় আমাদের লাসাতেলিয়ান নীতির প্রয়োগটা কি করতে বলছে? ব্যাখ্যা করতে বলছে। তো চলেন আমাদের বিক্রিয়াটা আমরা আরেকবার দেখি। আমাদের 2 নং যে বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে আমরা উৎপাদন করতেছে কি? সালফার ট্রাই অক্সাইড। ঠিক আছে, আর আমাদের যে তাপের পরিবর্তন বা ডেল্টা এইচ এর মানটা দেওয়া ছিল কি? -198 কিলোজুল। ঠিক আছে, আর আমরা জানি যখন আমাদের ডেল্টা এইচ এর মানটা থাকবে কি? নেগেটিভ। ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ বা মাইনাস থাকলে সেটা হচ্ছে কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে আমাদের যে উদ্দীপকের বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটার সম্মুখমুখী বিক্রিয়াটা হবে কি? আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আর বিপরীতমুখী বিক্রিয়াটা হবে কি? আমাদের তাপহারী বিক্রিয়া। তো চলেন এবার আমরা কি করব? সম্মুখমুখী বিক্রিয়ায় যে তাপের প্রভাব সেটা নিয়ে আমরা এটা কি করতে হবে সেটা একটু ব্যাখ্যা করতে হবে। তো দেখেন, উদ্দীপকের সম্মুখমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এক্ষেত্রে আমার কি হয়েছে? -198 কিলোজুল তাপ কি হয়েছে? উৎপাদিত হয়েছে। ঠিক আছে, আর লাসাতেলিয়ান নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা কম তাপে ভালো উৎপাদ পাওয়া যায়। তাহলে লাসাতেলিয়ান নীতি লাসাতেলিয়ান নীতি অনুযায়ী কি করতে পারবো আমরা? যে তাপ উৎপাদী বিক্রিয়ায় কম তাপে আমরা কি পাবো? ভালো উৎপাদ পাবো। অর্থাৎ তাপ কমাই দিলে কি হবে? সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন তাদের মধ্যবর্তী বিক্রিয়া বাড়াই দিয়ে কি করবে? সালফার ট্রাই অক্সাইড উৎপাদনটা কি করবে? বাড়াই দিবে। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদের পরিমাণটা বাড়াই দিবে। এখানে এটাই বলছে যে অর্থাৎ কম তাপে সালফার ডাই অক্সাইড ও অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অধিক পরিমাণে সালফার ট্রাই অক্সাইড উৎপাদন করবে এবং সাম্যের অবস্থানটা কি করবে? ডান দিকে সরে যাবে। ডান দিকে সরে গিয়ে কি হবে? আমাদের উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করবে। পক্ষান্তরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হবে? উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হবে? উৎপাদের পরিমাণটা আমাদের হ্রাস পাবে। লাসাতেলিয়ার নীতি অনুসারে সম্মুখমুখী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে সাম্যের অবস্থানটা কি হবে? সাম্যের অবস্থানটা আমাদের ডান থেকে বামে সরে গিয়ে উৎপাদের পরিমাণটা কি করে? হ্রাস করে। ঠিক আছে, এরপরে আসেন বিপরীতমুখী বিক্রিয়ায় তাপের প্রভাব। ঠিক আছে, তো উদ্দীপকের বিপরীতমুখী বিক্রিয়াটা হবে হচ্ছে সালফার ট্রাই অক্সাইড গ্যাস
আপনার সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং অক্সিজেন গ্যাসে পরিণত হবে। আর আমাদের ডেল্টা এইচ এর মানটা এখানে কি আছে, বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে 198 কিলোজুল, মানে 198 আগে কি আছে প্লাস আছে, তার মানে আমাদের বিপরীতমুখী বিক্রিয়াটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তো সুতরাং বিপরীতমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন লা শাতেলিয়া নীতির অনুসারে এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমার কি হবে, আমার আগে একটু খেয়াল করেন, আগে আমার সালফারটা কি করতেছে, সে অলরেডি কি করতেছে 198 কিলোজুল তাপ শক্তি শোষণ করতেছে। তো যদি আমরা আরো তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আরো কি হবে, আমাদের সালফার ট্রাই অক্সাইডটা কি সেটা আরো অধিক পরিমাণে ভাঙা শুরু করবে। দেখেন এটাই বলছে যে এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সালফার ট্রাই অক্সাইড গ্যাসের বিয়োজন বৃদ্ধি পেতে থাকে বিক্রিয়ার। আর এখন এবং এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, সালফার ট্রাই অক্সাইড গ্যাসের বিয়োজনটা কি করতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থাটা তাহলে এখন কোন দিকে সরে যাচ্ছে, বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে সরে গিয়ে উৎপাদ সালফার ডাই অক্সাইড গ্যাস ও অক্সিজেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে। পক্ষান্তরে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করা মানে কি, এই যে ডেল্টা এইচ এর মানটা আছে সেটা কমায় দেওয়া। তাপমাত্রা হ্রাস করলে কি হবে, তাপমাত্রা হ্রাস করলে আমাদের যে সালফার ট্রাই অক্সাইড আছে সেটার কি হবে, বিয়োজনটা কমে যাবে। ঠিক আছে, বিয়োজনটা হ্রাস পাবে, আর তখন কি হবে, সাম্যের অবস্থানটা আমাদের ডান দিক থেকে বাম দিকে সরে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস ঘটাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চেনের যে ব্যাখ্যা চাইছে সেটা। তো এইভাবে আমরা আমাদের এই সৃজনশীল কোশ্চেনটার উত্তরটা দিব যদি আসে পরীক্ষায়। তো আপনারা আপনাদের ইজি কেমিস্ট্রি এই বইয়ে ঠিক এরকমভাবেই কিউআর কোডটি স্ক্যান করলে এরকম কোশ্চেনের ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন। যদি কোনো একটা কোশ্চেন বুঝতে সমস্যা হয়, আপনারা সাথে সাথে কী করবেন, কিউআর কোডটা স্ক্যান করবেন, আর কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা প্রশ্নের ব্যাখ্যা সহ এরকম ভিডিও পেয়ে যাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা পান, তখন দেখা যাবে কি আপনাদের প্রস্তুতিটাও হবে কি একদম সর্বোচ্চ প্রস্তুতিটা হবে, আর আপনাদের পরীক্ষাটাও হবে কি একদম সর্বোচ্চ ভালো, এবং আমরা পরীক্ষায় কী করতে পারবো, একদম সর্বোচ্চ রেজাল্টটা নিয়ে এসে পরিবারের সবাইকে খুশি করতে পারবো। তো একটা ভালো ফলাফল করার জন্য, অর্থাৎ একটা সর্বোচ্চ ফলাফল করার জন্য আপনারা আজই সংগ্রহ করে নিন এই ইজি রসায়ন বইটি।